তিনজনেই দোতলার সিঁড়ির কাছে যেতেই রান্নাঘরে উইলিয়াম আর ডিয়ানাকে দেখে ভেবাচাকা খেল, কেননা তাদের কখনোই তারা এতটা ক্লোজ দেখেনি। জেইন আর আর্থার একজন আরেকজনের দিকে চেয়ে চোখের ইশারায় কিছু বলল, অতঃপর দুজনে একসাথে শীষ বাজাতেই হকচকিয়ে ওঠে ডিয়ানা উইলিয়াম। জেইডও থতমত খেয়ে কাশি দিয়ে ওঠে। লজ্জা পেয়ে ডিয়ানা উইলিয়ামের শার্টের কলার আরো শক্ত করে ধরে তার বুকে মুখ লুকালো। জেইন আর আর্থারকে ধমক দিয়ে এক প্রকার টেনে নিয়ে যাওয়ার প্রয়াস চালালো। উইলিয়াম তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলে মলিন হেসে ওদের নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দেয়। অন্যদিকে লুসিনা আর অ্যাড্রিয়ান ক্রিস্টিনার সাথে মিলে হলরুমের কোনায় রাখা পিয়ানো খুলতে ব্যস্ত। অ্যাশারের কেনা এই পিয়ানোটা লস অ্যাঞ্জেলেসে শিফট করা হবে। লুসিনা হঠাৎ থেমে গিয়ে বলল, ওরা আর ফিরবে না এখানে, তাই না এডি? লুসিনার কথায় অ্যাড্রিয়ান আর ক্রিস্টিনা দুজনেই থেমে যায়। অ্যাড্রিয়ান মুচকি হাসি দিয়ে বলে, আমার মাঝে মাঝে যাব, আই প্রমিস। অ্যাড্রিয়ানের কথা শেষ হতেই ক্রিস্টিনা বলে ওঠে, আমাদের তো হসপিটাল আছে, তোমরা আমাদের হসপিটাল জয়েন করলেও তো পারো। ধন্যবাদ ক্রিস্টিনা, কিন্তু অ্যালাইট অনেক বড় হসপিটাল, এখানে কিভাবে জয়েন করব বলো? আমাদের চেয়ে অনেক বড় ডিগ্রিধারী ডাক্তার আছে এখানে। এক নিঃশ্বাসে কথাগুলো বলল অ্যাড্রিয়ান। তার কথা শুনে ক্রিস্টিনা বলল, তাও ডকুমেন্টস দিয়ে রেখো। আই উইল রেকমেন্ড ইউ টু ডিয়ানা। কিন্তু আমাদের পরিবার এখানে আছে আর আমরা এখানেই ভালো আছি, ইতস্তত হয়ে বলে লুসিনা। তার কথার পরিপ্রেক্ষিতে অ্যাড্রিয়ান কিছু একটা ভেবে বলল, আচ্ছা, এই বিষয়ে পরে কথা হবে, কিন্তু উডি কোথায়? গাড়ি চেক করছে, বের হবার আগে সবগুলো গাড়ি ঠিক আছে কিনা দেখে নেওয়া লাগবে না? হ্যাঁ, তা ঠিক। সন্ধ্যার একটু পরপরই ম্যাডাম ফ্লোরা সকলকে ডিনার করতে ডাকতে লাগলেন। সকলে এসে ডাইনিং রুমে জড়ো হলেও অ্যাশার আর এলিজাকে আসতে না দেখে কিছুটা বিচলিত হন লুইস মিলার। রাগী কণ্ঠে ডিয়ানাকে বলে, তোমার গুণধর ভাই কোথায়? এক প্রকার দৌড়েই উপরের ঘরে চলে আসে। অ্যাশারের রুমের দরজায় কয়েকবার করাঘাত করার পরও যখন কোনোরূপ সারা শব্দ পেল না, তখন সে শঙ্কার মধ্যে পড়ে যায়। ডিয়ানাকে টেক্সট করে বলল, অ্যাশ দরজা খুলছে না কেন? আচ্ছা, আমি আসছি। বাথটাবে ঈষৎ গরম পানিতে অর্ধ শরীর ডুবিয়ে রেখে মুভি দেখতে ব্যস্ত দুজন অনাবৃত দেহের অধিকারী। শ্রান্ত দেহকে প্রশান্তির ছোঁয়া দিতে ব্যস্ততা দুজনের মাঝে। বাথটবটি হালকা ফ্যানায় ঢেকে রয়েছে, চারপাশে মোমবাতির মৃদু আলো আর সুগন্ধি ধোয়া। অ্যাশার আর এলিজা একসাথে বাথটবে বসে বাষ্পিত গরম জল তাদের শরীরকে পরিবেষ্টন করছে। আশেপাশে লাল মোমবাতির ঝকমকে আলো আর জানালা দিয়ে আসা নরম চাঁদের আলো তাদের চারপাশকে মায়াময় করে তুলছে। অ্যাশার তার হাত দিয়ে এলিজার কোমরের চারপাশ জড়িয়ে ধরে তার গালে নিজের ওষ্ঠ ছুঁয়ে বলল, প্রিন্সেস, চলো রেডি হয়ে নেই, অনেক সময় ধরে পানিতে থাকলে ঠান্ডা লেগে যাবে। এন্ডিংটা দেখে নিই। এন্ডিং দেখতে গেলে তো আবার আরেক ঠান্ডা হয়ে যাবে। এলিসা, তুমি সব সময় এমন ঠাটপাট ঠোঁটকাটা কথা কেন বলো অ্যাশ? এলিজার কথায় অ্যাশার হেসে ওঠে। এলিজার গা থেকে হাত সরিয়ে ভেজা চুলের ফাঁকে আঙুল চালিয়ে বলল, এটা তো শুধুই শুরু। ডিয়ানা এসে দরজায় করানাতেই চোখ মুখে বিরক্তি ফুটিয়ে অ্যাশার দরজা খুলে সরাসরি প্রশ্ন করে বসল, কি সমস্যা? বাবা তোমাকে খুঁজছে। কেন? ডিনারের সময় হয়ে গেছে আর আমাদেরও বের হতে হবে। আচ্ছা, আমি এলিজাকে নিয়ে আসছি। ডিয়ানা মাথা নাড়িয়ে অ্যারনকে নিয়ে চলে যায়। অ্যাশার দরজা আটকে দিয়ে পুনরায় ফিরে যায় এলিজার কাছে। পেছন থেকে এলিজার কোমর জড়িয়ে ধরে বলে, মিসেস মিলার, আর ইউ রেডি ফর ইউর জার্নি? মুচকি হেসে এলিজার গালে সন্তর্পণে চুমু খায় অ্যাশার। এলিজার হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে বলে, ডোন্ট ইউজ ইট। তুমি না এগুলো ব্যবহার করো না, তাহলে এখন কেন করছো? এলিজা, তুমি তো এমন ছিলে না, মানিয়ে নেওয়া তো তোমার স্বভাব না। এলিজা ঘুরে অ্যাশারের গালে হাত রেখে বলল, চলো। অ্যাশার এলিজার হাত ধরে নিচে নামতেই লুইস গলা খাকড়ি দিয়ে বলল, ইদানিং রেসপন্সিবিলি মতো আচরণ করতে শুরু করেছে। সরি ড্যাড। চুপচাপ চেয়ার টেনে বসে পড়ে অ্যাশার। এলিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের ইশারায় বসতে বলে সে। এলিজা বসতেই তার বাবা বলে, মিস্টার মিলার, সবাই যখন এখানে চলে এসেছে আমি কিছু বলতে চাচ্ছি। কেন নয়, বলে ফেলুন। আসলে আমাদের ব্যবসা বরাবরই এলিজাই সামলেছে। পর্দার আড়ালে থেকেও সব পদক্ষেপেই তার বিশেষ ভূমিকা রয়েছে। আমার মেয়ে যখন এখানে ফিরেই এসেছে, তাই ওকে ওর শেয়ার বুঝিয়ে দিতে চাচ্ছি। ছেলেমেয়েরাই আমাদের সব, আর বলতে গেলে রুটস এন্টিস্কের সব শেয়ার হোল্ডাররা এখানে উপস্থিত আছে, তাই কথাটা তুললাম। আপনি তো আমার মুখের কথা কেড়ে নিলেন মিস্টার এস্তর। আমিও এটাই ভাবছি। আমার 4 ছেলে মেয়ে বড় হয়েছে, যথেষ্ট জ্ঞান হয়েছে, আমিও এটাই করব ভাবছি। তাহলে ফিরে গিয়ে ওদের ওয়েডিং ব্যাস্কুয়েটের আগেই একটা পার্টি অর্গানাইজ করলে কেমন হয়?
বেশ ভালোই হবে, ওদের বিয়েটা অ্যানাউন্সমেন্টও করা হবে আর আমাদের ভবিষ্যতে উত্তরাধিকারী সহ মিডিয়ার সামনে আনা হয়ে যাবে। ঠিক আছে, আপাতত সবাই খেয়ে যাও, না ওর ফ্লাইট মিস হবে। রাত তখন প্রায় 1টা। ভ্যানকুভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল ভবনের ভেতরে আলো জ্বলছিল, কিন্তু সেই আলোতে যেন আরও বেশি শান্তি ছিল। বাইরে শীতের হাওয়া আর ভেতরে কাজ চলছে নিঃশব্দে। দুটো কালো এসইউভি এয়ারপোর্টের ডব জোনে এসে থামলো। মিরান এসে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে ট্রাঙ্ক খুললো। পেছনে উডি একের পর এক ব্যাগ টেনে বের করছিল। তাড়াতাড়ি করো উইডি, আমাদের অনেক সময় নেই। ব্রিয়ান গম্ভীর গলায় বলল, শান্ত হও, প্লেন তো আর এখনই চলে যাবে না। উডি হেসে বলল, এই কথা স্যারকে বলো। অ্যাশার ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তার চেহারার স্থিরতা, চোখে এমন কিছু যা তাকে বাকিদের থেকে আলাদা করে। পেছনে এলিজা নামার সময় তার শরীরে জড়িয়ে রাখা তার স্কার্ফটা একটু সরে গেল। অ্যাশার তাকে একবার দেখে কিছুক্ষণ চুপ থেকে রইল, অতঃপর পাশ ফিরে স্কার্ফটা ঠিক করে দিয়ে মৃদু কণ্ঠে বলল, টেন্সড? না, সব ঠিক আছে। এলিজা সংক্ষেপে জবাব দিল। পেছনে গাড়ি থেকে অ্যাড্রিয়ান তার ঘড়ির দিকে তাকিয়ে বলল, সময় চলে যাচ্ছে লুসি, চলো দ্রুত লাগেজ বের করতে হবে। তোমার দুটো লাগেজ কিভাবে হলো বলো তো? আরে এতে এসেছি, এখানে তো আর নিত্য নতুন শপিং করবো না, বেশ কিছুদিনের জন্য যেহেতু এসেছি তাই যা যা দরকার সব এনেছি। আচ্ছা বুঝলাম, চলো হাত লাগাও, আমাকে হেল্প করো। তোমার কি সবসময় এই টাইট শিডিউলে চলতে হবে? লুসিনা তার পাশ থেকে বলল, ডাক্তারদের শিডিউল মেনটেন করতে হয়, বুঝেছো? অ্যাড্রিয়ান ঠান্ডা কণ্ঠে উত্তর দিল। চার্লটকে গাড়িতে বসেই তার হ্যান্ডব্যাগ হাতে অ্যারন সন্দিহান হয়ে প্রশ্ন করল, কি হয়েছে? তুমি কি বোর্ডিং পাস নিয়েছো? তোমার কাছে দিয়েছিলাম তো, এখন বলো না যে আনোনি। অ্যারন মজা করে বলল, কিন্তু চার্লট আর চটে গিয়ে বলল, সব দায়িত্ব কি আমাকে নিতে হবে? তুমি না থাকলে আমি তো ধ্বংস হয়ে যেতাম গার্লি। অ্যারন মৃদু হেসে বলল। চার্লট তার দিকে তাকিয়ে কটমট করে বলল, আমাকে রাগানোটা তোমার সবচেয়ে পছন্দের কাজ, তাই না? অ্যারন হেসে বলল, তুমি রেগে গেলে আরো সুন্দর দেখায় তোমাকে। যাই হোক, আমার পাসপোর্ট আমার কাছেই, চিন্তা করো না। অন্যদিকে অনেকক্ষণ আগেই জেই টেইলরকে নিয়ে ভেতরের দিকে এসে একটা বেঞ্চে বসে আছে। টেইলর একটু ক্লান্ত। জেইড তার পাশে দাঁড়িয়ে তার হাত শক্ত করে ধরে আছে। তুমি ঠিক আছো? জেইড ফিসফিস করে বলল, হ্যাঁ ঠিক আছি, শুধু একটু বিশ্রাম দরকার। বাচ্চাটা অনেক নড়াচড়া করে, যে তোমার মতোই হবে হয়তো। তুমি শান্ত থাকো। মুচকি এসে জেইড নরম কণ্ঠে বলল। রাতের আকাশে মিটিমিটি করে জ্বলা তারাগুলো যেন ভ্যানকুভার আন্তর্জাতিক বিমানবন্দরের আলোতে ম্লান হয়ে গেছে। সারা শহর যখন ঘুমিয়ে আছে তখন বিমানবন্দরটা যেন জেগে থাকে এক অনন্য গতিতে। রিচমন্ড শহরের প্রাণকেন্দ্র থেকে দূরে হলেও এখানকার আলোকিত টার্মিনাল দেখে বোঝার উপায় নেই যে সময় এখন মধ্যরাত। বাইরের ঠান্ডা বাতাস আর হালকা কুয়াশার মাঝখানে গাড়ি থেকে নামতেই চোখে পড়ে বিশাল কাচে মোড়া ভবন। এক ঝলকে মনে হয় যেন কোনো আধুনিক জাহাজ ভেসে আছে রাতের আধারে। স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে ভেতরে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে বাইরে, যেখানে মানুষজন ব্যস্ত চেক ইন কাউন্টারে। টার্মিনাল বিল্ডিংয়ে সকলে ঢুকতেই ধাতব কণ্ঠে ঘোষণা শোনা যায়। অ্যাশার নিজের টিকিটে একবার চোখ বুলিয়ে দিয়ে বলে ওঠে। সকলে এসে জড়ো হলে ব্রিয়ান সকলের কাছ থেকে পাসপোর্ট নিয়ে কাউন্টারের দিকে হাঁটা দেয়। লুসিনা, চার্লট আর এলিজার লাগেজ ছাড়া আর কারো লাগেজ না থাকায় ব্রিয়ান আর রুডি তা নিয়ে হাঁটা দেয়। ভেতরে হাঁটতে হাঁটতে তাদের চোখে পড়ে বিশাল ছাদ থেকে ঝুলে থাকা শৈল্পিক ঝাড়বাতি, যা নীলাভ আলো ছড়িয়ে দেয় চারপাশে। সিকিউরিটি চেকের লাইনে দাঁড়ানো মানুষগুলো ক্লান্ত হলেও চোখে উজ্জ্বলতা স্পষ্ট। কেউ কেউ হাতে বোর্ডিং পাস আর পাসপোর্ট শক্ত করে ধরে রেখেছে, যেন কোনো ভুলে সময় নষ্ট না হয়। অন্যদিকে কফি শপের সামনে অপেক্ষারত যাত্রীরা এক কাপ গরম কফিতে তন্দ্রা কাটানোর চেষ্টা করছে। দেয়ালের পাশে একটা বড় অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছগুলো ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। এক মুহূর্তের জন্য সবাই তাকিয়ে আছে সেখানে। সেই সময় মনে হয় এখানকার প্রতিটি জিনিস যেন ভ্রমণের আগে আপনার মনে প্রশান্তি আনার জন্য রাখা হয়েছে। এদিকে বোর্ডিং গেটের পাশে লাউঞ্জে বসে কয়েকজন চুপচাপ নিজের ল্যাপটপে কাজ করছে। কিছু দূরে একটা পরিবার শিশুদের সামলাতে ব্যস্ত। ছোট্ট মেয়ে একটা টেডি বিয়ার আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছে। গেট নম্বর আর সময় দেখে যাত্রীরা ধীরে ধীরে উঠে গিয়ে লাইনে দাঁড়ায়। প্রত্যেকের চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, উত্তেজনা, ক্লান্তি আর একটু শীতল ঘুমের আকাঙ্ক্ষা। এখানে রাত কখনো থেমে থাকে না, প্রতিটি মুহূর্ত নতুন কোনো যাত্রার সূচনা করে। ভ্যানকুভার আন্তর্জাতিক বিমানবন্দর যেন রাতের আকাশের মতোই নিঃশব্দে আপন কাজ করে যায়, তবুও তার সৌন্দর্য আর ব্যস্ততা ছড়িয়ে দেয় প্রতিটি যাত্রীর মনে। অ্যাড্রিয়ান উডির কাছ থেকে পাসপোর্ট আর টিকিট নিয়ে বলল, তোমার ব্যাগ সামলাও, আমি বোর্ডিং পাস নিয়ে আসছি। আমাদের গ্রুপের সবার বোর্ডিং পাস একসঙ্গে দিন। কর্মচারী জিজ্ঞেস করলো,
আপনারা সব মিলিয়ে কতজন? 19 জন। এর মাঝে কিছু কথোপকথনের একটু পরে কর্মচারী পাসগুলো তুলে দিয়ে বলল, আপনার ফ্লাইট রাত 2টায়, গেট নম্বর 12। অ্যাড্রিয়ান মুচকি হেসে পাসগুলো নিয়ে এসে ব্রিয়ানের হাতে দিয়ে বলল। লুসিনা মাঝখানে বলে উঠল, আমরা লাইন ধরি, ততক্ষণে চেক ইন হয়ে যাবে, লাগেজ তো বেশি না। ব্রিয়ান আর রুডি সহমত পোষণ করলে অ্যাড্রিয়ান লুসিনার হাত ধরে সকলের সামনে এসে বলল, সিকিউরিটি চেকের জন্য লাইন ধরে ফেলাটাই ভালো হবে। লাগেজ অলরেডি চেকিংয়ে চলে গেছে। চেক ইন কাউন্টারে ব্রিয়ান ব্যাগগুলো তুলে দিচ্ছিল আর রুডি পাসপোর্ট আর বোর্ডিং পাস বের করে দেখাচ্ছিল। নিয়োজিত কর্মচারী বলল, আপনারা কয়জন? 19 জন। গ্রুপ ট্যুর? ইয়েস। ঠিক আছে, ফর্মালিটিসগুলো কমপ্লিট হলেই সিকিউরিটি চেকের জন্য যেতে পারেন। সব ব্যাগ ঠিকঠাক ওজন হয়েছে তো? ব্রিয়ান জিজ্ঞাসা করল। হ্যাঁ, সব ঠিক আছে। উডি প্রত্যুত্তরে বলল। লাগেজ উঠিয়ে ফেরার সময় কর্মচারীরা নির্দেশ দিয়ে বলল, সিকিউরিটি চেকের জন্য লাইনে দাঁড়ান। সবাই সিকিউরিটি পেরিয়ে এগিয়ে গেল ইমিগ্রেশনের দিকে। এখানে পাসপোর্ট আর বোর্ডিং পাস চেক করা হলো। ইমিগ্রেশন অফিসার হাসি মুখে জিজ্ঞেস করলো, আপনার ভ্রমণের উদ্দেশ্য কি? অ্যাশার উত্তর দিল, পরিবারের সবাই নিজেদের দেশে ফিরে যাচ্ছে। অফিসার প্রশ্নের উত্তর শুনে পাসপোর্ট সিল মেরে দিল। অতঃপর হাসি মুখে বলল, আপনার যাত্রা শুভ হোক। বোর্ডিং লঞ্চে বসে সকলের সময় কাটতে লাগলো। একটা সময় পর আবারও যান্ত্রিক আওয়াজ ভেসে এলো। এলিজা দীর্ঘশ্বাস ফেলে বলল, গুড বাই ভ্যানকুভার। আই এম রিয়েলি সরি বেবি, মামা তোমাকে বাঁচাতে পারেনি। ডক্টর মেলোডি ক্লার্ক আছেন? নি, আমি ওনার সাথে দেখা করতে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে? জি, ইভান লিয়ামের ওয়াইফ বললেই হবে। পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট? ইয়েস। ওয়েট, আপনি সুপারস্টার ইভান লিয়ামের ওয়াইফ? হ্যাঁ। ম্যাম প্লিজ হ্যাভ এ সিট। ম্যাম এখনও হসপিটাল থেকে আসেনি। কখন আসবেন? ম্যাম কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন। আপনি কফি নেবেন নাকি বেভারেজ? কফি উড বি বেটার। ওকে ম্যাম। রেচাল বসার ঘরের সোফায় হেলান দিয়ে বসেছিল, গাঢ় এক চিন্তায় ডুবে। হঠাৎ আচমকা একটা শব্দ চমকে উঠে তাকালো সিঁড়ির দিকে। সেখানে দাঁড়িয়ে ছিল এক অল্প বয়সী মেয়ে, ফ্যাকাশে সাদা চামড়া, এতটাই ফর্সা যে প্রথম দেখায় ভূত বলে ভুল হতেই পারে, কিন্তু তার চেহারার মাঝে অদ্ভুত এক সৌন্দর্য ছিল। মেয়েটির গাল আর নাকে লালাবা আভা যেন তার মসৃণ ত্বকের সঙ্গে মিশে এক অতুলনীয় মাধুর্য তৈরি করেছে। চোখ দুটি ছিল আকর্ষণীয় ব্লু রঙের, যা যেন আলো ছড়িয়ে জলজল করছিল। মেয়েটি হাতের ধবধবে সাদা বিড়ালটা বুকে চেপে ধরে মিষ্টি গলায় বলল, মার্সো, তুমি কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছো। এগুলো তোমাকে আর্থা শিখিয়েছে, তাই না? রেচাল জেজে জিজ্ঞাসা করলো, তুমি কি ডক্টর মেলোডির মেয়ে? জি, আপনি কে? উত্তর করে সরাসরি প্রশ্ন করলো মেয়েটা। রেচাল আলতো হেসে বলল, ইভান লিয়ামকে চেনো? হ্যাঁ, চিনি। আমি ওনার স্ত্রী। দ্বিতীয় স্ত্রী। চোখ উল্টে কথাটি বলে মেয়েটা বিড়ালটাকে নিয়ে উপরের ঘরে চলে যায়। মেয়েটার কথায় ভেবাচাকা খেলো রেচাল। মেয়েটা কি করে জানলো সে ইভানের দ্বিতীয় স্ত্রী? তার ভাবনার মাঝে হাস্যোজ্জ্বল গলায় কেউ পেছন থেকে বলল, মিসেস লিয়াম, আই এম রিয়েলি সরি, আপনাকে অপেক্ষা করা লাগলো। তেমন একটা অপেক্ষা করতে হয়নি ডক্টর ক্লার্ক, আমিও সবে এলাম। পেছনে ঘুরে মাথা নাড়িয়ে বলে রেচাল। মেলোডি হাত থেকে ব্যাগ রেখে রেচালের সাথে কুশল বিনিময় করে সোফায় বসতেই সার্ভেন্ট কফি নিয়ে আসে। মেলোডি তাকে যেতে বললে সে সৌজন্যমূলক হেসে চলে যায়। রেচাল কফির কাপ হাতে নিয়ে বলল, ডক্টর ইভানের অবস্থা কেমন? শারীরিকভাবে তো ভালোই আছে। হি ইজ গিফটেড। অ্যাকচুয়ালি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করার পরেও ওর বিশেষ কোনো ক্ষতি হয়নি। মেলোডির কথায় রেচাল কিছুটা বিরক্ত হয়ে বলে, তাহলে রিলিজ দিচ্ছে না কেন ওকে? দেখুন মিসেস লিয়াম, আপনার হাজবেন্ড শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থ। মানে? মিসেস লিয়াম, কাম ডাউন। আই ডিড নট মিন দ্যাট। আসলে উনি মাথায় প্রচণ্ড চাপ পেয়েছেন, এছাড়া অ্যাক্সিডেন্ট করার সময় প্রচুর ভয় পেয়েছিলেন। সো একজন ভালো নিউরোলজিস্ট দেখালে ভালো হয়, কিন্তু আপাতত ওনাকে সময় দিতে পারবেন এমন কাউকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? এলে ডক্টর নেই? লাইক সিরিয়াসলি, am I look like an idiot to you or a joke? মিসেস লিয়াম প্লিজ রাগ হবেন না। আসলে এখানে পুলিশ কেস আছে। নিউরোলজিস্টরা এই জন্যই নিজেদের জড়াতে চাচ্ছে না, কারণ ট্রিটমেন্ট শুরু হলে পুলিশ জেরা করবে। আর ফলশ্রুতিতে যদি ইভানের কিছু হয়ে যায় তাহলে নেটিজেনরা ওই ডাক্তারকে ছাড়বে বলে আপনার মনে হয়? আপনারা এতটা স্বার্থপর?
আমি তো জানতাম ডক্টররা তাদের পেশাকে ধর্ম মনে করে, এখন ভয়ের জন্য ধর্ম থেকে সরে আসছেন। ফানি। আই এম সরি মিসেস লিয়াম। র্যাচেল রাগান্বিত হয়ে উঠে দাঁড়ালো। মেলোডিও উঠে দাঁড়ালো। র্যাচেল হঠাৎ আচমকা জিজ্ঞাসা করলো, আপনার মেয়ের নাম কি? মেলোডি হতভম্ব হয়ে গেল র্যাচেলের প্রশ্ন শুনে। তার মেয়ের সাথে ইভানের ট্রিটমেন্টের কি সম্পর্ক? মেলোডিকে চুপ থাকতে দেখে র্যাচেল আবারও জিজ্ঞাসা করলো, কি হলো? এডেন ক্লার্ক। ক্যান আই টক টু হার? ও অ্যান্টিসোশ্যাল মিসেস মিলার। শি উড অফেন্ড ইউ। শি অলরেডি ডিড। আই এম সরি। অবাক হয়ে বলে মেলোডি। র্যাচেল তার হ্যান্ডব্যাগ হাতে নিয়ে বলে, নেভার মাইন্ড, আপনি ইভানকে ডিসচার্জ করুন, আমি পুলিশের সাথে কথা বলবো। মেলোডির উত্তরের অপেক্ষা না করে হন করে বেরিয়ে যায় সে। হ্যালো বেবি। শ্যাট আপ আর্থার, এসব বলে আমাকে ডাকবে না। হোয়াই মাই রাসবেরি? ইউ, তোমাকে বলে কোনো লাভ নেই। জানোই যখন, বলো কেন স্ট্রবেরি? আর্থার, আমার নাম কি বলো তো? কেন হাকলবেরি? সেই, মাই নেম আর্থার। ওয়াও মমি ভাই, আই লাইক ইট মাই মালবেরি। বিকৃত মস্তিষ্কের মানুষ তুমি। হ্যাঁ অ্যাডেন, রাগ করো না, তুমি তো জানো আমি এমনই। তোমার সাথে আমি রিলেশনে কিভাবে গিয়েছি বলবে? আই মিন, আমরা সম্পূর্ণ দুই মেরুর মানুষ। সো ইউ রিগ্রেট ইট? হঠাৎ করে আর্থারের গলার স্বর মলিন শোনালো। এডেন কিছু বলার আগে অপর পাশ থেকে ফোন কেটে দিল আর্থার। এডেন ফের ডায়াল করলে দেখলো অপর পাশ থেকে যান্ত্রিক আওয়াজে বলছে, দ্য নাম্বার ইউ ডায়ালড ইজ নট রিচেবল অ্যাট দ্য মোমেন্ট। অ্যাডেন তার পরিচিত কার্গো প্যান্টের পকেটের ফোন রেখে মার্সোকে কোলে তুলে নিল। হন্তদন্ত হয়ে ড্রয়ার থেকে গাড়ির চাবি নিয়ে সিঁড়ির কাছে আসতেই মেলোডি তাকে ডেকে বলল, এডেন। ইয়েস মম। কোথায় যাচ্ছ? আর্থারের সাথে দেখা করতে যাচ্ছি। ওরা চলে এসেছে? জি। আচ্ছা যাও, এসে আমার সাথে দেখা করো, কথা আছে। ঠিক আছে মম। অ্যাডেন বেরিয়ে যেতেই দীর্ঘশ্বাস ফেলে মেলোডি। তার মাথায় নানান ধরনের চিন্তা আসছে। বিড়বিড় করে সে বলে ওঠে, ও মাই এডেন, তুমি আমার একমাত্র মেয়ে, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আই রিয়েলি হোপ তুমি বেশি বাড়াবাড়ি করনি। নিজের ঘরে গিয়ে দেখলো থিওডর ক্লার্ক অর্থাৎ তার স্বামী একটা ফাইল হাতে বসে আছেন। মিষ্টি হেসে মেলোডি বলল, প্রফেসর। মেলোডি, কখন এলে? এই মাত্রই। তোমার সাথে কথা আছে থিও। বলো। এডেন অ্যান্টি সোশ্যাল। কেন বলো তো? ইটস নট হার ফল্ট মেলোডি। আচ্ছা শোনো। বলো, আমি শুনছি তো। আর্থার ভালো ছেলে। হ্যাঁ জানি তো, কিন্তু কি হয়েছে? এডেনের বিয়ে দেওয়া দরকার। তুমি কি পাগল হয়ে গেছো মেলোডি? ওর বয়স কত? মাত্র 22 বছরে পা দিয়েছে। আসলে ইভান লিয়ামের স্ত্রী বাড়িতে এসেছিল। উনি বললেন এডেন নাকি ওনাকে অপমান করেছে। থিও, ওরা অনেক পাওয়ারফুল। যদি আমার মেয়েটার... থামো, আমি বুঝেছি। আমি মিস্টার এস্থারের সাথে কথা বলবো, কেমন? আচ্ছা। স্বস্তির নিঃশ্বাস নেয় মেলোডি। থিওকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় সে। বেলা অনেক হয়েছে, তবে এখনো ঘুম ভাঙেনি এলিজার। অ্যাশার স্নান সেরে এসে এলিজার পাশে বসে কিছু সময় তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। এলিজার পরনের ফ্রগের গলা কিছুটা নেমে গিয়ে তার বক্ষস্থল খানিকটা দৃশ্যমান হয়েছে, আর সেই দিকেই দৃষ্টি অপ্লুত হয়ে দেখছে অ্যাশার। এলিজা চোখ মেলে তা অবলোকন করে মৃদুস্বরে বলল, পারভার্ট। উঠে গেছো? আগে বলো, এইভাবে তাকিয়েছিল কেন? ভ্রু কুচকে তাকায় এলিজা। ফলস্বরূপ আলতো হেসে কথা ঘোরানোর চেষ্টা চালায় অ্যাশার। এলিজার পেটে হাত রেখে বলে, কিছু খাবে? না, শাওয়ার নিব। এখন তো কারণ দেখাতে পারবে, যাও যাও। ঠোঁট কাটা লোক একটা বলে এলিজা। যার ধরুন পুরোপুরি কথাটা না শুনে অ্যাশার জিজ্ঞাসা করে, কিছু বললে? না, আমি বাড়ি যাব। হ্যাঁ যাবো তো। তুমি কোথায় যাবে? গালা নাইটের আগে নো ডেটিং আর সেটিং। আগে জানলে আমি তোমাকে নিয়ে ফিরতামই না। সরো এখন, আমি বাথরুমে যাচ্ছি। আমার ড্রেস দিয়ে যাও। ওকে মাই প্রিন্সেস। অপরদিকে এস্থার ভিলার সদর দরজায় দাঁড়িয়ে বড় করে নিঃশ্বাস নেয় অ্যাডেন। তারা ঢুকতে নিলেই তার পথ আটকে দাঁড়ায় দুজন গার্ড। তাদের মধ্যে থেকে রুসোলেস নামক গার্ডটি অতি বিনয় ভঙ্গিতে বলে, মিস, আপনি ভেতরে যেতে পারবেন না। কেন? কারণ স্যাররা সবাই মাত্রই বাড়ি ফিরেছে, আর এখনো কারোর সাথে সাক্ষাৎ করবেন না। আমি আর্থার এস্থারের কাছে এসেছি। সরি ম্যাম। গার্ড কিছু বলার আগেই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, তুমি এখানে? অ্যাডেন পিছনে ফিরে লোকটিকে দেখে দৌড়ে তার কাছে গেল। গার্ডগুলো অ্যাডেনকে স্পর্শ করার আগেই লোকটি হাত দিয়ে ইশারা করে তাদের মানা করতেই তারা থেমে গেল। অ্যাডেন তাকে জড়িয়ে ধরে ছোট করে গালে চুমু খেয়ে বলল,
আর্থ, আই এম রিয়েলি সরি মাই ডার্লিং বফি। নাটক করছো কেন? তুমি তো এভাবে কথা বলো না। এক প্রকার ধাক্কা দিয়েই নিজের থেকে অ্যাডেনকে সরিয়ে দিল আর্থার। অ্যাডেন কিছুটা অপমানিত বোধ করলো আর্থারের উদ্দেশ্যে বলল, আই এম সরি, আসলে আই ওয়ান্ট টু লেট ইউ নো দ্যাট এডেন ক্লার্কের জন্য তুমিই যথেষ্ট, আর সে তোমাকে পেয়ে ভীষণ খুশি আছে, তার কোনো রিগ্রেট নেই। ও তাই নাকি? এবার বাঁকা হাসে আর্থার। গার্ডদের দিকে চেয়ে বলল, তোমরা এখন যেতে পারো। আর হ্যাঁ, শি ক্যান এন্টার আওয়ার হাউস। গার্ড দুজন সম্মতিসূচক মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। আর্থার অ্যাডেনের হাত ধরে ইয়ার্ডের এক কোনায় নিয়ে আসে। সেখানে ছাউনির নিচে পেতে রাখা চেয়ারে বসে অ্যাডেনকে নিজের কোলে বসিয়ে বলে, 4 দিন। কি 4 দিন? 4 দিনে টোটাল 20টা কিসমিস করেছি। নাও মেক আপ ফর ইট। কথাটা শেষ করে এসে অ্যাডেনের কোমর চেপে ধরে। অ্যাডেনও কিছুটা ঝুঁকলে হঠাৎ করে আর্থার বলে, মার্সো কোথায়? গাড়িতে। হতভম্ব হয়ে উত্তর করে অ্যাডেন। আর্থার তার ফোন বের করে কাউকে কল করে বলে, ড্রাকো একটু সাউথে আসো তো। কিছুক্ষণের মধ্যে একজন লম্বা ফর্মাল পোশাকধারী লোক এসে অ্যাডেনের কাছ থেকে চাবি নিয়ে তার হাতে দিয়ে বলে, গাড়িটা বেসমেন্টে পার্ক করে রাখবে, আর ভেতরে একটা বিড়াল আছে, ওকে আমার রুমে দিয়ে আসবে। লোকটি মাথা নাড়িয়ে চলে যেতে আর্থার বলল, এখানে না, রুমে গিয়ে নেব। কথা শেষ হতে না হতে অ্যাডেনকে পাজাকল করে হাঁটা দেয় আর্থার। বাড়ির ভেতরে ঢুকে অবাক হয় অ্যাডেন। হাঁ করে চেয়ে চারপাশটা দেখতে থাকে। বিড়বিড় করে বলে, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? অ্যাডেনের কথায় মুচকি আসে আর্থার। চুপচাপ নিজের ঘরে গিয়ে বিছানায় ফেলে দেয় অ্যাডেনকে। নিজের শরীরের ভার অ্যাডেনের উপর ছেড়ে দিয়ে তার দুই পাশে হাতের উপর ভর দিয়ে শোয়েছে। মুচকি এসে বলে, প্রথমবার এলে তো তাই প্রাসাদ লাগছে। হয়তো। ছোট করে জবাব দেয় অ্যাডেন। আর্থার কিছুটা ঝুঁকে অ্যাডেনের কানে ফিসফিস করে বলে, ওয়ান ডে ইউ উইল বিকম দ্য কুইন অফ দিস প্যালেস। জবাবে আলতো হাসে অ্যাডেন। অ্যাডেনের হাসির দিকে নিষ্পলক তাকিয়ে নিজে থেকেই তার ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নেয় আর্থার। কিছুক্ষণের ব্যবধানে ক্ষান্ত হয় দুজনায়। অ্যাডেন ভারী ভারী শ্বাস ফেলতে ফেলতে বলে, 20টার বেশি নিয়েছো। ইউ আর সাসপেন্ডেড ফর 2 days। আর্থার ঈষৎ হেসে বলল। আচমকা এসে প্রশ্ন করলো, অ্যাডেন, তোমার নতুন গানের অ্যালবামের রিলিজিং কনসার্ট হবে না? আমার প্রথম গান এটা। আপাতত মিউজিক প্ল্যাটফর্মগুলোতে রিলিজ হবে, তবে ইউটিউবে একটা লাইভ সেশন হবে। এটুকুই? আমি একদম প্রথম থেকেই শুরু করতে চাই। আস্তে আস্তে পরিচিতি বাড়লে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনের করে রিলিজ করব ভাবছি। আমার ভাইয়ের হবু স্ত্রী ডিয়ানা মিলার তো আছেই, তুমি চাইলে আমি ওনার সাথে কথা বলবো। এখন দরকার নেই, আমার এই গানটা রিলিজ হোক, তারপর বাকিটা ভাববো। অ্যাজ ইউর উইশ ব্লুবেরি। তুমি আর তোমার বেবি, ছাড়ো আমাকে। আরে রাগ করছো কেন? তুমি জানো বেরি স্বাস্থ্যের জন্য উপকারী, আর এগুলো খেলে সবসময় সুস্থ থাকবে। তাহলে তুমি খাও আর সুস্থ থাকো, আমাকে কেন এসব নামে ডাকো? অ্যাডেন কথা শেষ করে আর্থারের দিকে তাকিয়ে দেখে সে মুচকি হাসছে। অ্যাডেন ততক্ষণে আর্থারের দুমুখো কথার মানে বুঝে গিয়ে থম মেরে বসে থাকে। পিটার, ভালো আছিস? আছি ভালো, তুই কেমন আছিস? ভালো। তা পিটার, যেই জন্য তোকে কল করেছি, তুই তো ইভান লিয়ামের সাথে 4টা মুভি সাইন করেছিস। তার মধ্যে একটা রিলিজ করেছিস, আর 2টার শুটিং শেষ, আর এখন আরেকটা বাকি, যেটা আমার প্রিন্সের কুস্টার থাকবে ইভান। ডিয়ানা বলেছিল ইভানের যেই মুভিটার শ্যুট কয়েকদিন আগে শেষ হলো, সেটার ওপেনিং গানের জন্য তুই নাকি প্রেশার চাচ্ছিস। হ্যাঁ রে, আমি চাচ্ছি নতুন মুখ ইন্ট্রোডিউস করাতে। আমার চেনা একজন আছে, যদিও সে প্রেশার না, সাইড সিঙ্গার হিসেবে ব্যাকস্টেজে গান করেছে। তুই ওকে চিনিস? কি বলছিস? তাহলে দেখা করিয়ে দে উইলিয়াম, ওর অডিশন নিয়ে দেখি। দিতে পারবি, তবে শর্ত আছে। কি শর্ত? শুধু তুই আসবি, প্রাইভেট ট্রেনার যাব, সেখানে তুই ওর অডিশন নিবি। রাজি? ব্যাপারটা বেখাপ্পা হয়ে যাচ্ছে না? তোর ইচ্ছা। এখন রাজি হলে ওর সাথে তোকে আজকে কালকের মধ্যে পরিচয় করে দেব। ঠিক আছে, আমাকে টাইম জানিয়ে দিস, আমি হাজির থাকবো। কথা শেষ হতেই বাঁকা হাসি ফুটে ওঠে উইলিয়ামের ঠোঁটের কোণে। পেছনে ফিরে বলে, কাজ হয়ে গেছে মিস্টার মিলার।